মহাপ্রসাদ যেটা, সেটা ইচ্ছে ছিল, ভেবেই এসেছিলাম, সেটা পাবো না। সবাই বললেন এখন গিয়ে দেখুন একবার, মনে হয় না পাবেন, দেখা যাক পাই নাকি। গুড মর্নিং। আজ একটা ছুটির দিন, রবিবার। তো ভাবলাম যে রোববার দিনটা আমাদের ঘরে থেকে খুব একটা কিছু কাজ আজকে নেই। সাধারণত আমরা যারা ব্যস্ত থাকি সপ্তাহের বাকি দিনগুলোতে আর কি বিভিন্ন কাজে, তো রোববার দিনগুলোতে ঘরের কোনো না কোনো কাজ আমাদের আবার ব্যস্ত করে দেয়। তো আজকে দেখলাম তেমন কোনো পড়ে পাওয়া কাজ নেই, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। আর যাচ্ছি এমন একটা জায়গায় যে জায়গার মানে বিশেষ মাহাত্ম্য তো আছেই, আমার জীবনে খুব বিশেষ মাহাত্ম্য আছে দিনটা, সেটা পরে বলব। আমরা যাচ্ছি আজকে মায়াপুর ইসকনের মন্দিরে, প্লাস ওখান থেকে কৃষ্ণনগর যাব। তো আমি যাচ্ছি মানে আপনারাও যাচ্ছেন আমার সাথে, তো রাস্তা দেখাবো কোন রাস্তা দিয়ে যাচ্ছি। এখন আপাতত আমি বাইপাস থেকে আমরা এয়ারপোর্ট হয়ে কল্যাণী হাইওয়ে। আজ ছুটির দিন, রোববার, বেশ ভালোই চলছে রাস্তাঘাটে, সবাই বেরিয়েছে এদিক ওদিক যাবে। ধরে যাচ্ছি কলকাতা থেকে, যা রিসার্চ করে দেখলাম মোটামুটি ওই 4 ঘন্টা মতন লাগে বোধহয়। রাস্তা 3 থেকে 4 ঘন্টা দেখাচ্ছে, মানে গুগল দেখাচ্ছে 3.5 থেকে 3.5 4-এর মধ্যে। দেখা যাক মানে হ্যাঁ কতক্ষণে পৌঁছাই। 150 কিলোমিটার, কিলোমিটার ওয়াইজ খুব একটা বেশি নয়, কিন্তু মনে হয় রাস্তা কিছু কিছু জায়গায় খুব একটা মানে ভালো নয়। ভালো। আচ্ছা, তো ওই রাস্তা ধরে যাচ্ছি, ওখান থেকে আমরা কৃষ্ণনগর যাব, সারাদিন ঘুরবো। আর আজকে আমরা ভেবেছিলাম প্রথমে যে ট্রেনে করে যাব, কিন্তু প্রথম কথা হচ্ছে ওয়েদার তো ঠিক আছে, ওয়েদার বর্ষাকাল, এটা বৃষ্টি তো হতেই পারে, সেটার কথা নয়। কিন্তু আমরা যেহেতু দিনে দিনে মায়াপুর গেলে সাজেশন হচ্ছে কি, যারাই যাবেন তারা চেষ্টা করবেন একটা রাত থাকার, তাহলে কি মানে ঘুরতে অনেকটা সময় নিয়ে সুবিধা হয়। কিন্তু আমরা যথারীতি কাল সোমবার তো ফেরত আসবো আজকে, তো রাত করে ফিরবো। ওই জন্য ঠিক করলাম যে ট্রেন, লোকাল ট্রেন হলে কি টাইমের একটা টাইম মানে ফিক্স হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যদি নিজেদের ভেহিকেলে যাই তাহলে একটু রাত করে ফিরলেও আমরা ফিরতে পারি। তো ওই উদ্দেশ্যে আজকে যাওয়া। আর দিনটার কি মানে জায়গার কি বিশেষ মাহাত্ম্য আমার জীবনে আছে, সেটা পরে রাস্তায় যেতে যেতে গল্প করতে করতে বলবো। এখানে দেখাচ্ছে যে এই দিক দিয়ে আমরা, এদিক বাঁ দিক দিয়ে কৃষ্ণনগরের দিকে রুটটা ধরলাম। এখন রোড যেহেতু ভালো হয়ে গেছে, তাই ডাইরেক্টলি আমরা, তাই তো হ্যাঁ এয়ারপোর্ট থেকে কল্যাণী হাইওয়ে ধরে ডাইরেক্ট কল্যাণী হাইওয়ে ধরছি আর কি। তো এখান থেকে কল্যাণী হাইওয়ে দিয়ে এরপর আমরা বড় জাগুলিয়া হয়ে তারপর আরও এগোবো আর কি। তো মায়াপুর যাওয়ার দুটো রুট আছে, যদি কেউ ট্রেনে যেতে চান। তো ট্রেনে যেতে হলে একটা হচ্ছে নবদ্বীপ হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন হয়ে যাওয়া যায়। তো কৃষ্ণনগর স্টেশন মানে কৃষ্ণনগর হয়ে যদি কেউ যেতে চায়, তাহলে সেক্ষেত্রে স্টার্টিং স্টেশন হবে শিয়ালদা। শিয়ালদা থেকে স্টেশন মানে স্টার্টিং স্টেশন থেকে ওখান থেকে কৃষ্ণনগর লোকাল আছে, লালগোলা প্যাসেঞ্জার আছে, তো মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আর কৃষ্ণনগর স্টেশনে নামার পর সেখান থেকে নয় বাস আছে, নয় টোটো, বা কেউ শেয়ার্ড কারও নিতে পারে। তো সেটাতে মোটামুটি ওই 40 থেকে 45 মিনিট লাগবে মায়াপুর ইসকন পৌঁছতে। এটা একটা রুট। আর লোকাল ট্রেনের মোটামুটি টিকিটের খরচা হয় 25 থেকে 30 টাকার মধ্যেই। আর এক্সপ্রেস ট্রেনে গেলে একটু বেশি হয়, এক্সপ্রেস ট্রেনে গেলে ওই 150-র মধ্যে পড়বে। আর যদি নবদ্বীপ রুট দিয়ে কেউ যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেরি সার্ভিসটা নিতে হবে। নবদ্বীপ হয়ে যেতে গেলে মোটামুটি ওই একই টাইম লাগছে, টাইমটা মোটামুটি সবই 2 থেকে 2.5 ঘন্টা মতন লাগছে, তার বেশি নয়। তবে ওই নবদ্বীপ স্টেশনে নেমে ওখান থেকে আবার ফেরি নিয়ে ওই মোটা একই রকম টাইম লাগবে আপনার মায়াপুর ইসকনে পৌঁছে। নবদ্বীপ হয়ে যেতে গেলে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে স্টার্টিং স্টেশন কিন্তু হাওড়া হবে, ওটাতে আপনার মানে আপনাদের ইন্টারসিটি এক্সপ্রেস রয়েছে বা লোকাল ট্রেনও আছে। এবার এটা আপনাদের প্রেফারেন্সে, আপনারা ফেরি করে যেতে চান নাকি পুরোটাই অন রোড যেতে চান, সেটা যার যা নিজস্ব চয়েস। এই আমরা কল্যাণী হাইওয়ে ধরে নিলাম। তো অনেক প্রশংসা শুনেছি যে কল্যাণী হাইওয়ে মানে আমাদের এই কলকাতাটা এটা অনেক স্মুথ করে দিয়েছে। তো এটা আজকে আপনারা দেখুন আমার সাথে শিলিগুড়ি যাওয়ার জন্য এই একই রুট আর কি। দেখা যাক, এটা মানে অনেকটা স্মুথ করে দিয়েছে, অনেকটা আরামদায়ক করে দিয়েছে আর কি। আর হ্যাঁ, কাজ বাকিও রয়েছে খানিকটা, যাওয়ারটা হয়ে গেছে আর ফেরারটা বাকি আছে, একটা ওই পাশের কাজটা বাকি আছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো কি আমাদের মানে এই যে শহর থেকে কাছাকাছি যে জায়গাগুলোতে আমরা যাই, সেই জার্নিগুলোকে ভয়ানক স্মুথ করে দিয়েছে। মানে আগে মানুষ
মানুষ অনেক ভাবতো, বা রাস্তাঘাটের খারাপ যে পরিস্থিতি সেটার জন্য হয়তো দুবার ভাবতো যে তাই ইচ্ছে থাকলেও হয়তো আমরা নিজেদের গাড়িতে নিজেদের ভেহিকেলে হয়তো যেতে কষ্ট হতো বলে পিছিয়ে যেতাম। তো সেই জায়গাগুলোতে কিন্তু ভয়ঙ্কর রকম ভালো একটা কাজ হয়েছে। আমার এই জার্নিতে আমার সঙ্গে আজকে রমিত আছে। গুড মর্নিং। তো এরকম আজকে যেহেতু রোববার, আজকে রমিতের কোম্পানি আমি পেলাম। আদারওয়াইজ আমি কখনো একা থাকি, আপনারা তো জানেন যারা আমার গল্প শোনেন যে আমার সঙ্গে আমার আর বন্ধুও থাকে কখনো কখনো। ওই যা হয় জার্নিতে কে কখন সঙ্গী হবে সেটা তো সবটাই মানে ভাগ্যের ব্যাপার। তো গল্পটা যেটা বলি ছোট করে, সেটা হচ্ছে যে মায়াপুরের যে ঘটনাটা বলছিলাম, যে আমার কাছে অবশ্যই মায়াপুর সকলের কাছেই একটা বিশেষ দ্রষ্টব্য স্থান, আমার কাছে তো অবশ্যই সেদিক দিয়ে একই রকম মাহাত্ম্য বহন করছে। বলি এই মায়াপুরের সঙ্গে খুব জড়িত আমার জীবনের একটা ঘটনা, সেটা হচ্ছে আজ থেকে প্রায় 14-15 বছরই হবে আর কি। তো সেই সময় মায়াপুর এই ইসকন যাব বলে, ইনফ্যাক্ট কলকাতায় তখন পার্ক স্ট্রিটের কাছে ইসকনের মানে একদম বাস সার্ভিস এখনও আছে। টালিগঞ্জ থেকে আমাদেরকে পিক আপ ছিল, কোথা থেকে ছাড়বে সেটা আমার ঠিক আজকে মনে পড়ছে না। তো ওই বাসে করে আমাদের যাওয়ার কথা ছিল, পুরো দিনের জার্নি, পুরো প্যাকেজ ট্রিপ ছিল। তো ওটা আমরা নিয়েছিলাম যে অনেক দিনের শখ ইসকন যাবো ওখানে। তখন তো ওখানে এত ফেসিলিটিসও ছিল না, মানে এখন যত হোটেল রিসর্ট শুরু হয়ে মানে তৈরি হয়ে গেছে খুব সুন্দর সুন্দর। যাই হোক, তো সেটা ছিল প্ল্যান। তো আমরা টিকিট কেটে পুরো রেডি। অথচ জীবনের খুব একটা দুর্ভাগ্যজনক ঘটনা সেই রাতে ঘটে বলে যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। এবং দুর্ভাগ্যজনক ঘটনাটা হচ্ছে এই যে আমার বাবার সেদিন একটা স্ট্রোক হয়। তো তার ইম্প্যাক্ট ভগবানের কৃপায় খুব বেশি হয়নি, কিন্তু ওটা একটা জীবনের প্রথম ধাক্কা বলতে গেলে আমি খেয়েছিলাম, মানে জীবনের আর কি বিরাট একটা বড় ঘটনা ওটা। তো ওটা ঠিক মায়াপুর যাওয়ার আগের দিন হয়েছিল। তারপর থেকে কখনোই মায়াপুরের প্ল্যান কেন জানি করা হয়ে ওঠেনি। এবার এর সঙ্গে যে ভগবান ডাকবেন তারপরেই যাওয়া হয়, এর কোনো ব্যাপার আছে কিনা আমি জানি না। মানে মনের ইচ্ছেটা কোথাও একটা দমে গিয়েছিল। তো আবার দীর্ঘ 14 বছর পর 15 বছর পর এই 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 মাসে আর কি ঠিক করলাম যাব। এবং ঘটনাক্রমে যেদিন যাব ঠিক করেছিলাম সেটাও একটা রোববার ছিল। সেটা একটা বিশেষ কারণে সেই দিনও বাধা পড়লো, যাওয়া হলো না। কালকের মানে শনিবার পর্যন্ত খুব স্কেপটিক্যাল ছিলাম যে জার্নিটা ফুলফিল হবে। তো আজকে অন্তত জার্নি শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে আর কোনো প্রশ্ন নেই যে পৌঁছবো তো নিশ্চয়ই, আশা করি যে ঠিক নিশ্চয়ই পৌঁছবো। আর মায়াপুর এখানে যে ডাইভারশনটা দেখাচ্ছে, যে ফ্লাইওভারটা উঠে গেছে, এইটা দিয়ে এখন সোজা তলা দিয়ে গেলে কাপা মোড় থেকে ডান দিক নিতে হবে NH 12। কিন্তু এখন এই ফ্লাইওভারটা আমাদের বললেন যে সোজা আপনাদের আর তলা দিয়ে যেতে হবে না, ওটা দোকানপাট বাজারের উপর দিয়ে যেতে হতো। তো সেটা এখন আর যেতে হবে না, সেটা আমরা বাঁ দিক দিয়ে গেলে এই যে দেখাচ্ছে এখানে বড় জাগুলি বাঁ দিকে, মানে ফ্লাইওভারের যেটা বাঁ দিক নিয়েছে সেটা বড় জাগুলি পৌঁছাচ্ছে। এবার এই বড় জাগুলি দিয়ে আমরা NH 12 ধরবো। হ্যাঁ, এই যে দেখাচ্ছে বড় জাগুলি, এই ফ্লাইওভারের বাঁ দিকটা দিয়ে যেতে হবে। মানে আমরা যখন গেছিলাম তখন এই ফ্লাইওভারটা বা এটা তখন উদ্বোধন হয়নি। সুন্দর লাগছে না রাস্তাটা? এটা ড্রোনে উপর থেকে দেখলে দারুণ লাগে। আমরা NH 12 ধরলাম। এখানে চায়ের ছোট ছোট স্টল ছিল, অনেকে দাঁড়িয়ে এখানে চাটা খাচ্ছে, রিফ্রেশ হচ্ছে। না ঠিক আছে, দাঁড়াচ্ছি না, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইবার এটা হাইওয়ে, ওই সামনে দিয়ে দেখাচ্ছে মাইলস্টোন। আমরা গেছিলাম ইয়েতে কৃষ্ণনগর 58, চাকদা 15, কল্যাণী মোড় 2। হ্যাঁ, তবে এখনো অবধি কিন্তু কোনো টোল পাইনি, ওটা কিন্তু টোল ছিল না। আমরা শান্তিপুর এই রাস্তা দিয়ে গেছিলাম গত বছর পুজোর সময় গেলাম না,
যাচ্ছি রাস্তা দিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা ওটা শুধু চায়ের দোকান ছিল না, তার সঙ্গে কিছু খাবার দাবারও ছিল। তো দোকানটার নামটা খুব সুন্দর লাগলো, সরাইখানা। তো তাই ভাবছিলাম যে কয়েকটা শব্দ আমাদের অনেকদিনই জীবন থেকে হারিয়ে গেছে, যেমন সরাইখানা বা এই পান্থনিবাস, এগুলো আগে শোনা যেত। সরাইখানা শুনলেই সেই কিরকম মনে হয় যে যারা আগে ঝোলা কাঁধে বেরিয়ে পড়তো তাদের জন্য সরাইখানা তৈরি করা হতো রাস্তায়, যে রেস্ট নেবে তারা সেখানে। তারপর ওই জলছত্র করা হতো, যেখানে জল খাওয়ার জন্য লোকের ব্যবস্থা করা হতো, যেটা শান্তিনিকেতনে গিয়ে দেখেছিলাম, যেখানে আমাদের মানে কবিগুরু করেছিলেন আর কি জলছত্র, সেই রকম। তো কিছুদিন আগে একটা সিরিজ দেখছিলাম, সেটার নামটা ওই মুসাফির ক্যাফে বলে একটা দেখলাম, তো খুব ভালো লেগেছে, সেটা অন্য কথা। এই যে কয়েকটা শব্দ আছে না, মুসাফির, সরাইখানা, তো এই শব্দগুলো আস্তে আস্তে আমাদের লাইফ থেকে অবসলিট হয়ে গেছে। মানে আমরা শহরের কিছু অভ্যেস আমাদের এমন কিনে রেখেছে যে এই নামগুলোর সঙ্গে অ্যাকাস্টমড হওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো এখন বিলাসিতার মধ্যে পড়ে, সেগুলো আমাদের সবার পকেটে থাকে না। তো যেদিনটা বেরোই সেদিনটা মনে হয় যেন ওই বিলাসিতাটাকে করে নিই। তো আজকে সেই দিন আর কি। তো সেটাই বললাম, মানে সরাইখানাটা দেখে ও শব্দটা শুনে এই কথাগুলো মনে পড়লো। এখন 11টা বাজে, তো মোটামুটি আমরা কৃষ্ণনগর ঢুকে গেলাম। এবার কৃষ্ণনগরটা আগে ভেবেছিলাম একবার যে কৃষ্ণনগরের যে 2-3টে জায়গায় যাব সেটা আগে ঘুরবো, কিন্তু দেখা মানে সময়টা যা হচ্ছে 11টা বাজে, তো এখন গিয়ে তাড়াতাড়ি আগে গিয়ে ওই ইসকনের মন্দির থেকে যদি ভোগের টিকিট না কাটি তাহলে আবার সেইটা পাবো না, ওই জন্য এইটা করছি না, আগেই আমরা পৌঁছে যাচ্ছি। আর মোটামুটি আধা ঘন্টা লাগবে এখান থেকে, আর 17-18 কিলোমিটার মতন। তো আগেই চলে যাচ্ছি। মায়াপুরের এই রাস্তায় ঢোকার পর, মানে যেটা একদম মায়াপুরের দিকে যাচ্ছে, এই রাস্তায় মানে দেখতে পাওয়া যাবে ডান দিক বাঁ দিকে প্রচুর মসজিদ আছে। তো এটা স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে মসজিদ যে কোনো জায়গাতেই থাকে, কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস আজকে জানলাম, যে সেটা হচ্ছে যে মায়াপুর অ্যাকচুয়ালি এর আগে মায়াপুরের নাম ছিল হচ্ছে মিয়াপুর, এবং মিয়াপুর এই জায়গাটা ছিল মুসলিম মানে ইসলাম ধর্মাবলম্বী যে মৎস্যজীবী তাদের বাসস্থান ছিল হচ্ছে এই মায়াপুর, যেটা তৎকালীন নাম ছিল হচ্ছে মিয়াপুর। পরবর্তীকালে মানে অনেক পরে 20 শতাব্দীতে ভক্তিবিনোদ ঠাকুর এবং তারও পরে ইসকন দ্বারা এই জায়গার নাম মায়াপুর বলে প্রতিষ্ঠা করা হয়। তার আগে এই জায়গা মানে একদম অফিসিয়াল নামই ছিল হচ্ছে মিয়াপুর। কার পার্কিং রয়েছে এখানে, বাস 300, কার 150, বাইক 30 আর অটো 60। এটা হচ্ছে গীতা ভবন, থাকার জন্য নো পার্কিং। সানডে সাসপেন্স শুনতে শুনতে আমরা আলটিমেটলি এসে পৌঁছালাম। মোটামুটি 3.5 ঘন্টা লাগলো, আরও একটু 15-20 মিনিট কমানো যেতে পারতো। যাই হোক, তো ভেতরটা ঢুকে যা মুগ্ধ হয়ে গেছি। অবশেষে পৌঁছেছি, মানে আমার সেই 14 বছর আগে যে জার্নিটা ইনকমপ্লিট ছিল সেটা আজকে আলটিমেটলি কমপ্লিট হলো। এবার সারা দিনটা ঘুরবো। এটা জুলাই মাস, কিন্তু মানে আজকের দিনটা খুব ওয়েদারটা এমন সুন্দর হয়েছে যে মানে বৃষ্টি অন্তত নেই। বৃষ্টি হলে কি ঘুরে ঘুরে যে
দেখা আর দেখানো দুটো খুব কঠিন হয়ে যায়। তো আমরা পার্কিং রেখে জিজ্ঞেস করলাম, এখন গিয়ে তাড়াতাড়ি ওই মহাপ্রসাদের ইয়েটা কাটতে হবে, টিকিটটা কাটতে হবে। তো ওনারা বললেন যে বিভিন্ন রেটের রয়েছে, সে রেটগুলো আমি বলে দিচ্ছি। 80 টাকা থেকে শুরু, 150 টাকার যেটা আমরা কাটবো সেটা হচ্ছে গদা ভবনে কাটতে হবে, তাই তো? হ্যাঁ তাই বলছি। এটা হচ্ছে গীতা ভবন। আচ্ছা এটা গীতা ভবন। হ্যাঁ আমাদের গদা ভবন যেতে বললো না? হ্যাঁ। তো এখানে কথা বললাম, একটা কথা বলছেন ওনারা যে ভোগের কুপন কাটার জন্য কিন্তু 10টার মধ্যে থাকতে হবে। এইটা একটা ডিসহার্টেনিং ঘটনা ঘটলো। ইচ্ছে ছিল এখানে প্রসাদ নেওয়ার, তো সেইটা পাবো না, মানে মহাপ্রসাদ যেটা, সেটা ইচ্ছে ছিল, ভেবেই এসেছিলাম, সেটা পাবো না। সবাই বললেন এখন গিয়ে দেখুন একবার, মনে হয় না পাবেন, দেখা যাক পাই নাকি। না না ওই সামনে দিয়ে আমি যেখানে প্রভু দুজন দাঁড়িয়ে আছে। আচ্ছা এটা হচ্ছে গদা ভবনের ভেতর। পাওয়া যাবে? যা, এটা হচ্ছে লাঞ্চ টাইম, এটা ডিনার টাইম। গদা ভবনে মেনু সমেত আপনাদের দেখালাম। তো ভাগ্য ভালো যে আমরা পেয়ে গেছি, মানে দৌড়তে দৌড়তে এসে পেয়ে গেছি। 1টা থেকে 2টো অবধি না? দুটো টাইম লেখা আছে তো। হ্যাঁ। অপেক্ষা কোন দিকে করতে হয় বললে? এদিকে অপেক্ষা এখানে করতে হবে? রেস্টুরেন্টের ওখানে লাইন করো, রেস্টুরেন্টটা কোন দিকে? কোন দিকে লাইন? সাসপেন্সের অবসান আমরা পেয়েছি। আমরা বুফে ছিল, দেখলেন যে 90 টাকা পেয়ে গেছি। হ্যাঁ, আর 200 টাকারটা নিলাম, দেখি কিরকম লাগে। তো ওখানে লাইন পড়বে 1টা থেকে 2টো অবধি হচ্ছে এখানে প্রসাদ গ্রহণের সময়। তো সেই সময়টা আসবো, তো তার আগে একটুখানি ঘুরে নিয়ে দিক ওদিক, তাই না? ভেতরে কি সিস্টেম আছে জানি না, দেখছি, জানাচ্ছি। যদি একটা কোনো মানে কিছু টোটো বা কিছু নিয়ে যদি ঘোরার থাকে, বা ই রিক্সা যেগুলো থাকে সেগুলো যদি হয়, সেগুলো যদি পাওয়া যায়, সেগুলোর কি চার্জ আছে না আছে জানাচ্ছি। ততক্ষণ এদিকে কি সেন্টার আছে একটু দেখি। এখানে হচ্ছে কিছু স্টল রয়েছে, যেরকম হয় আর কি। Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. গোশালা যেদিকে আমাদের গাড়ি আছে, ওটা গোশালা স্টল। হ্যাঁ, ডান দিকে। একদম ফ্রেশ থেকে ডান দিকে। আবার একটা দেখুন, নিত্যানন্দ কুটির। এগুলো সবই ওই 100-150 থেকে শুরু। এগুলোর ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ এখানে ওই রুম, তার সঙ্গে অ্যাটাচ বাথরুমের ব্যাপার নেই, কমন বাথরুম। কিন্তু আজকের আবহাওয়াটা শুধু দেখুন, খুব সুন্দর ওয়েদার। যেমন এদিকে সুন্দর এই ঝিলে রয়েছে শাপলা। আসলে এইসব জিনিস খুব একটা দেখা যায় না, তো দেখলে মনটা ভালো হয়ে ওঠে। এখন বোঝা যায় যে মানে কিছুটা এসে একটু অন্তত বুঝতে পারছি যে এখানে কেন আর মানুষ যারা এখানে আসেন তারা আর ফেরত যেতে চায় না। হ্যাঁ, এত শান্তি, মানে যে শান্তি আমাদের শহর দিতে পারে না, সে এইসব জায়গাগুলো দিতে পারে, কি তাই না? হ্যাঁ একদম। এখানে এসে মানে শান্তিতে
2-3 দিন কাটানো হ্যাঁ না শহরের কোলাহল না মোবাইল। আমি বলছিলাম যে ভেতরে ঘোরার জন্য এখানে ওই টাকা নিয়ে স্কুটি বা যেরকম রেন্টে পাওয়া যায় আর কি। তারপর ভাবলাম যে না, এখানে শান্তিটাই বিঘ্নিত হবে, কে কোন স্পিডে কার ঘাড়ের উপর দিয়ে চালিয়ে চলে যাবে, তার থেকে না দেওয়াই ভালো। কারণ সচেতনতার ব্যাপারটা তো বড় কোয়েশ্চেনের মুখে সবসময় দাঁড়িয়ে থাকে, সেই কারণে। যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। হ্যাঁ, তো এর আগের যে এখান দিয়ে যাওয়ার সময় যেটা দেখালাম আপনাদের, এটা হচ্ছে যে যদি কেউ চান তাহলে কারোর জন্য আপনারা এখানে টাকা দিয়ে যে অত যে হেড আছে, মানে 600 টাকা, 1500 টাকা, আপনাদের 3000 টাকা, 6000 টাকা, তার বেসিসে 20 জন বৈষ্ণব বা যারা পিলগ্রিমস আছেন তাদেরকে খাওয়াতে পারেন। এবার কী খাওয়াবেন সেটা বোধহয় এখান থেকেই মেনু ঠিক করা থাকে, কিন্তু এটা কেউ চাইলে এই অন্নদান এখানে এসে করতে পারেন তাদের প্রিয়জনের জন্য আর কি। এটা হচ্ছে প্রভুপদ ভিলেজ, খুব সুন্দর দেখিয়েছি, এটা ওখানেও দেখিয়েছি, কিন্তু আমার এন্ট্রিটা তো রেস্ট্রিক্টেডই থাকবে, আমি দেখাতে পারবো না। মানে বাইরে থেকেই দেখছি ভীষণ সুন্দর। আচ্ছা, হ্যাঁ সাইড দিয়ে তুলছি ঠিকই, কিন্তু এ যা সাইজ, দুর্দান্ত। একদম হ্যালো, কি গেল। গদা ভবনে আমরা দাঁড়িয়ে আছি, তো এটা হচ্ছে ওই মহাপ্রসাদ যে কাউন্টার, টিকিটটা কাটলাম সেখানে, তো এদিকে হচ্ছে কাউন্টার, ওয়েটিংয়ে আছে, ভেতরে যাই। তবে এখানে যেটা দেখেছিলাম না,
যে ওই চেয়ার পেতে মানে এখানে চেয়ার পেতে বসার ব্যবস্থা ওই রেস্টুরেন্টের মতো, যে মেঝেতে বসে যে সেই প্রসাদের খাবার ব্যাপার সেটা এখানে নেই। যাই হোক, আমাদের ভোগ খাওয়ার জায়গা। পিছনে যেটা দেখছেন সেটা হচ্ছে ওটা যেন কী ভবন, গদা ভবন, এতক্ষণ দাঁড়িয়ে ভুলে গেছি। গদা ভবন এটা হচ্ছে আমাদের প্রসাদের জায়গা, অনেকটা বড় জায়গা। প্রসাদ আসুক, আসলে পরে তখন দেখাবো। প্রথমে শুধু থালায় কলা পাতায়, এতক্ষণ বসে আছি আপনাদের জন্য, তার কারণ হচ্ছে পুরো থালিটা একেবারে আসলে তাহলে একেবারে পুরোটা আপনাদের দেখাতাম 200 টাকায় মহাপ্রসাদের কী কী, হ্যাঁ তুমি শুরু করে দাও, কী কী আছে। তো থালিটা এখনও পুরো ভরেনি, যেটাগুলো এসছে সেগুলো দেখা। একটু ভাত, বেগুনি, শুক্তো, ডাল, একটা আলু পনিরের তরকারি, একটা আলু পটলের তরকারি, স্যালাড, একটা চাপাটি, আরও 2টো বাটি ভরা বাকি আছে। আমি শুরু করি, তারপর আবার 2টো বাটি ভরলে আবার আলাদা করে রাখলাম। যেটা বলা সেটা হচ্ছে যে প্রসাদের কোয়ালিটি নিয়ে বলা উচিত কিনা জানি না, তবে হ্যাঁ অবশ্যই এটা একটা রান্না। তো সেই হিসেবে বলতে গেলে শুক্তোটা যেটা খাচ্ছি, শুক্তোটা খেতে খুব ভালো, শুক্তোটা বেশ ভালো। বাকি জিনিস এখনও খাইনি, কিন্তু শুক্তোর মতন শুধু নয়, ওটা বললে বাজে হয়। রান্না হিসেবে শুক্তোর কোয়ালিটি খুব ভালো, যদি প্রসাদ হিসেবে আলাদা করে না ভাবে। বৃষ্টি হয়ে থেমে গেছে আমরা খেতে খেতে, আর প্রসাদ খেয়ে আমাদের পেট ফাটো ফাটো অবস্থা। হ্যাঁ, প্রসাদের মাহাত্ম্য কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ, রান্না হিসেবে অসাধারণ। হ্যাঁ, শুধু পনির যেটা খেয়েছি সেটা এখানের দুধের পনির যদি ধরি তাহলে সেটা পনিরের কোয়ালিটি ওয়াইজ ভালো না, আদারওয়াইজ রান্না না খুব সুন্দর, ভীষণ ভালো। যদি আমি প্রসাদের বাইরে রান্না হিসেবে ভাবি, যেটা বললাম আগে। তো এখন বেরোই, বাকি এর ভেতরে যেটা আছে সেটা ঘুরে দেখি। তারপর আমরা যে আরতি দেখতে বোটে উঠবো, সেটা টাইম হচ্ছে 3:45-এ পৌঁছতে হবে, সেই টাইমে পৌঁছতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে বাকি মায়াপুর মানে ইসকন ছাড়া যে স্পটগুলো রয়েছে সেটা কতটা হবে, কারণ কৃষ্ণনগর যাব আমরা। চেষ্টা করছি যদি মায়াপুরের অন্য যে 2-3টে জায়গা আছে খুবই ইম্পর্ট্যান্ট, সেগুলো চেষ্টা করছি যাওয়ার। এবার দেখা যাক। একদিনে আসলে মানে একদিনে না থেকে পুরোটা মায়াপুরের ইসকন প্লাস মায়াপুরের যে অন্যান্য 2-3টে জায়গা রয়েছে সেটা কভার করা, এবং তার সাথে আবার কৃষ্ণনগরও একটু মুশকিল। হ্যাঁ, থেকে গেলে ঠিক আছে। এখানে একটা মুভি শো হয়, মুভি থিয়েটার, মানে হ্যাঁ, তো ওইটা এখন সময় আছে। আমরা আরতি মানে যেটা নদীর উপর যাব আর কি, লঞ্চে বা বোট যেটাই হোক, সেটা হচ্ছে 4:45-এর ভিতর পৌঁছতে হয়। তো এখন ওটাই দেখে নিই।